নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে ভারত এবং বাংলা সীমান্ত, যে সীমান্তকে কেন্দ্র করে প্রত্যেকটা দিন একের পর এক প্রশ্ন উঠে আসছে, নিরাপত্তাকে নিয়ে প্রশ্ন উঠে আসছে। তবে এবার এই নিরাপত্তার খাতেই এবার বৈঠকে বসলো সীমান্ত নিয়ে ইস্টার্ন কমান্ড। যেমনটা খবর উঠে আসছে, ভারত এবং বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তকে কেন্দ্র করে এবার ইস্টার্ন কমান্ডের বৈঠক। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। ভারত বাংলা সীমান্ত প্রত্যেকটা দিনই এখন বর্তমানে কিছু না কিছু খবর উঠে আসছে, উত্তপ্ত হচ্ছে নানা কারণে। এবার এই সীমান্ত নিয়ে বৈঠক, ইস্টার্ন কমান্ডের কি উঠে আসতে পারে এই বৈঠকে, মূলত কি জানতে পারছো? দেখো, ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে যে বৈঠক, সেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বেশ কিছু সমস্যা বিগত 2-3 দিন ধরে দেখা দিয়েছে। সেটা কখনো ত্রিপুরাতে এবং কখনো কিন্তু পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমান্ত, সেই সীমান্তে দেখা দিয়েছে। গতকাল ত্রিপুরাতেও একটি ঘটনা ঘটেছে কৈলাস শহরে, এবং পশ্চিমবঙ্গের মালদা জেলাতে একটি ঘটনা ঘটেছে, এবং আজকে কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগর যে সীমান্ত, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেখানেও ঘটেছে। মূলত এই ইউনূস সরকার বা ইউনূস কয়েকদিন আগেই বাংলাদেশ যারা সীমান্ত রক্ষী বাহিনী, সেই সীমান্ত রক্ষী বাহিনীদের কাছে একটা যুদ্ধের হুঙ্কার তুলেছে। সেই যুদ্ধের হুঙ্কার তোলার পরেই কিন্তু বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী অনেকটা অ্যাগ্রেসিভ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এবং ভারত বাংলাদেশ সীমান্তে যেমন গতকাল হয়েছিল মালদার একটি জায়গাতে, যেখানে 50-এর দশকে যে চুক্তি, সেই চুক্তি মেনে ভারতের সীমান্তে যখন কাজ চলছিল, সেই সময় বিজেপি, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা বাধা দেয়, এবং বাধা দেওয়ার পরই সেখানে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আজকে আবার নদিয়াতে যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেখানে যে পিলার গুলি থাকে, সেই পিলার গুলিকে তুলে ফেলা হয়েছে বলে কিন্তু একটা অভিযোগ করা হয়। সেটা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এমন অভিযোগ করেছে। তারপরে থেকেই কিন্তু ভারত যে বাংলাদেশ সীমান্ত, সেই ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কিন্তু নতুন করে একটা অস্থিরতা তৈরি হয়েছে। যেই অস্থিরতার দিকে কড়া নজর রাখছে, বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উপর কড়া নজর রাখছে ভারতের সেনারা। এবং যেটা সূত্রের খবর, যে ইস্টার্ন কমান্ড, সেই ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে, এবং এই ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে আজকে একটা নিজেদের মধ্যে যারা সেনা আধিকারিকরা রয়েছেন, সেই সেনা আধিকারিকরা একটি বৈঠকে বসেন। সেই বৈঠকে ঠিক হয়েছে যে দক্ষিণ ফ্রন্টিয়ার, আবারও ভালো করে কথাটা রিপিট করছি, যে দক্ষিণ ফ্রন্টিয়ারে 135টি জায়গা, যেই জায়গা মোটামুটি অরক্ষিত, সেই জায়গাকে টার্গেট করেছে বাংলাদেশের সেনাবাহিনী। এবং সেটা সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই এই দক্ষিণ ফ্রন্টিয়ার, অর্থাৎ যেটা হচ্ছে বাংলার যে দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গের যে দক্ষিণ ফ্রন্টিয়ার বিএসএফ, সেই দক্ষিণ ফ্রন্টিয়ারের মধ্যে পড়ছে হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা। এই যে 4টি জেলা, সেই 4টি জেলার 135টি জায়গাকে বাংলাদেশ টার্গেট করেছে। সেখান থেকে বাংলাদেশ পুশব্যাক করার একটা অপচেষ্টা চালাচ্ছে, সেখানে যাতে বেআইনি অনুপ্রবেশকারীরা ঢুকতে পারে, বেআইনি মানব পাচারকারীরা ঢুকতে পারে, এবং পাচার বাণিজ্য যাতে এই জায়গাগুলিতে জারি থাকে, তার জন্য নতুন ভাবে বাংলাদেশ সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স একটা অশান্তির জায়গা তৈরি করছে। অন্যদিকে যেটা উত্তর ফ্রন্টিয়ারের মধ্যে তোমার পড়ছে হচ্ছে 2 দিনাজপুর এবং মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই যেটা চিকেন নেক, এই চিকেন নেকটা হচ্ছে দক্ষিণ ফ্রন্টিয়ার। সেই দক্ষিণ ফ্রন্টিয়ারের 135টি যে ছোট ছোট জায়গার যে অরক্ষিত সীমান্ত এখনো পর্যন্ত রয়েছে, বা নদী সীমান্ত রয়েছে, সেই নদী সীমান্তে দক্ষিণ ফ্রন্টিয়ারে অশান্ত করতে চাইছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স। সেই জায়গা থেকেও একটা পুশব্যাক এবং জঙ্গি এরা এই দেশে যাতে প্রবেশ করতে পারে, ভারতে যাতে প্রবেশ করতে পারে, তার জন্য সক্রিয়। এটা মূলত ভারতের যে সেনার যে নিজস্ব গোয়েন্দা রয়েছে, সেই গোয়েন্দা তথ্যের ইনপুটেই আজকে ইস্টার্ন কমান্ডের যে অফিস, সেই ইস্টার্ন কমান্ডের অফিসে আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে 20 থেকে 25টা জায়গাকে একেবারে চিহ্নিতকরণ করা হয়েছে। এই 20 থেকে 25টা জায়গাকে ভারতীয় সেনারা রেড জোনে রাখতে চাইছে, এবং এই জায়গাতে যাতে কড়া থেকে অতি কড়া নজরদারি থাকে, সেই জন্য ভারতীয় সেনারা কিন্তু বিএসএফ এর কাছে কিন্তু একটা বার্তা
বার্তা পাঠিয়েছে। যেহেতু সীমান্ত সমস্যা বা সীমান্তের প্রহরার কাজ বিএসএফ দিয়ে থাকে, বিএসএফ যখন পারে না সেই ক্ষেত্রে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে প্রথম যে 6 ঘন্টা, সেই প্রথম 6 ঘন্টা হচ্ছে বিএসএফ কে ঠেকাতে হয় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে। তারপর সেখান থেকে আর্মি তাদের দায়িত্ব বুঝে নিয়ে বর্ডারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। তাই আর্মিও এবার এই যে যুদ্ধ যে খেলা, সেই যুদ্ধ খেলাতে ইস্টার্ন কমান্ডের একটা বড় ভূমিকা রয়েছে। কারণ ইস্টার্ন কমান্ড হচ্ছে ভারতের এমন একটি সেনা ইউনিট, যেই সেনা ইউনিটে পাহাড় পড়ে, যেই সেনা ইউনিটে নদী পড়ে এবং তারা তাদের মতো যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি আগামী দিনে বিএসএফ এর সঙ্গে কিভাবে তারা স্ট্র্যাটেজি নিয়ে তারাও নজরদারি চালাবে এবং যদি কোনো রকম পরিস্থিতি সেই রকম কোনোদিনও তৈরি হয় তাহলে মূলত যে সেনা ক্যাম্পগুলি রয়েছে, সেই সেনা ক্যাম্প হচ্ছে একটি রয়েছে কলকাতা, আমরা সবাই জানি এই যে ফোর্ট উইলিয়াম ক্যাম্প, যেটা সেনার সেখানকার মূল সদর দপ্তর, এবং তারপরে রয়েছে পানাগড়ে যেহেতু ভারতের সেনা ক্যাম্প এবং এয়ারবেস ক্যাম্প দুটোই রয়েছে। অন্যদিকে রয়েছে শিলিগুড়িতে রয়েছে হাসিমারা বায়ুসেনার বিশেষ বিমান ঘাঁটি, সেই সঙ্গে শিলিগুড়ি আর্মি ক্যাম্প রয়েছে। মূলত এই 3টি ক্যাম্প থেকেই কিন্তু ইস্টার্ন কমান্ডের যে সেনা, সেই সেনা অপারেট হয়ে থাকে। ইস্টার্ন কমান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের আন্ডারে রয়েছে চিকেন লেক, তাদের আন্ডারে রয়েছে ভুটান, তাদের আন্ডারে রয়েছে চীন এবং তাদের আন্ডারে রয়েছে নেপাল এবং বাংলাদেশ। সেই ইস্টার্ন কমান্ডের যে পর্যালোচনা বৈঠক, সেই পর্যালোচনা বৈঠকে এই জায়গাগুলিকে ঠিক করা হয়েছে এবং বাংলাদেশের প্রচুর জঙ্গি এখন কিন্তু তারা নেপালকে টার্গেট করবে, নেপাল থেকে যাতে এসএসপির চোখে ধুলো দিয়ে যাতে ভারতে প্রবেশ করা যায়, সেই লক্ষ্যও কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানি জঙ্গিরা কিন্তু সক্রিয়। তাই টোটাল ইস্টার্ন কমান্ডের যে রিভিউ বৈঠক, সেই রিভিউ বৈঠকে এই জায়গাগুলিকে স্থির করা হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে এখনই সেই জায়গাগুলোর নাম তারা প্রকাশ্যে আনতে রাজি নয়। তবে এই জায়গাগুলিকে কিভাবে তোমার হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা বাড়ানো হবে, কিভাবে গোয়েন্দা ইনপুট বাড়ানো হবে, তা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। এক কথায় এই ইউনূস যখনই যুদ্ধের হুঙ্কার তুলেছে, সেই যুদ্ধের হুঙ্কারের পরেই কিন্তু তারা কিন্তু এবার আরো বেশি করে ভারতীয় যে সেনাও কিন্তু এবার সক্রিয় রইল। বিশেষ করে সেনারা এখানে তোমার যে গোয়েন্দা তথ্যের যে আদান প্রদান, অর্থাৎ সেখানে বাংলার পুলিশ রয়েছে, সেখানে এসএসবি রয়েছে, সেখানে কোথাও বিএসএফ রয়েছে, কোথাও ইন্দো তিব্বত ফোর্স রয়েছে। এই যে প্যারামিলিটারি ফোর্সগুলি রয়েছে, সেই প্যারামিলিটারি ফোর্সগুলির সঙ্গে তথ্যের আদান প্রদান, স্টেট পুলিশের সঙ্গে তথ্যের আদান প্রদান এবং সেই সঙ্গে নিজেদের যে ইন্টেলিজেন্স বর্ডারে, সেই ইন্টেলিজেন্সকে আরো শক্ত করে কিভাবে প্রাথমিকভাবে যুদ্ধ না করে বাংলাদেশের এই যে জঙ্গিদের আগ্রাসন, সেটা কিভাবে ঠেকানো যায় তা নিয়ে মূলত আজকে কথা সেই জায়গাতে জানতে চাইবো, এই যে যেগুলো অসুরক্ষিত সীমান্ত রয়েছে ভারত বাংলা সীমান্তে, আমাদের এই রাজ্য কিন্তু একাংশ এরিয়া এখনো পর্যন্ত রয়েছে, ফেন্সিং থাকতেও অধিকাংশ এলাকাতে সেগুলো প্রায় না থাকার মতনই অবস্থা। সেই জায়গাগুলোকে কিভাবে তাহলে সুরক্ষিত করা হবে আগামী দিনে? দেখো, এ রাজ্যে এখনো পর্যন্ত আমি যতদূর জানি 13 থেকে 14 কিলোমিটার বা সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত অরক্ষিত সীমান্ত রয়েছে, খুব একটা বেশি নেই। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এ রাজ্যে সংরক্ষিত সীমান্ত থাকলেও সেই সংরক্ষিত সীমান্তর সব জায়গাতে কাটা নেই। মূলত চোরাচালানকারীদের দৌরাত্ম্য এবং স্থানীয় রাজনীতিবিদদের যে কারবার, যোগসাজশ, সেই যোগসাজশে কিন্তু বিএসএফ কে অনেক সময় প্রতিহত করতে হচ্ছে। তবে সব জায়গায় যে বিএসএফ ধোয়া তুলসী পাতা সেটাও মনে করার কারণ নেই। কিছু জায়গায় বিএসএফ এই চোরাচালানকারীদের সঙ্গে তাদের সঙ্গে মিশে গিয়ে তারাও একেবারে স্বর্গরাজ্য করে ফেলেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চোরাচালানের সঙ্গে যে জঙ্গি প্রবেশ করতে পারে, সেটা কিন্তু এখানকার যারা স্থানীয় রাজনীতিবিদ এবং তারা এই বিএসএফ এর কর্তা, তাদের সবাইকে বুঝতে হবে। বাণিজ্য বসতি লক্ষ্যের বাইরে কিভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। না হলে কিন্তু ভারতবর্ষের জন্য আগামী দিনে যে রোহিঙ্গা থ্রেট, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। তবে দেখো, এই বাংলাদেশ পরিস্থিতি হওয়ার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনেক গাল ভরা কথা শোনা গিয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা, রাতের বেলা নিরাপত্তা, বাড়তি বাহিনী, বাড়তি নজরদারি, পুলিশের সঙ্গে মনিটরিং, সমস্ত কিছু শোনা গেছে। তারপরেও কিন্তু অনুপ্রবেশ বা মানব
পাচারকারীদের দৌরাত্ম কিন্তু এতটুকু কমেনি, প্রত্যেকদিন হয়ে যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে অরক্ষিত যে সীমান্তগুলি রয়েছে, সেই সীমান্তগুলি দ্রুত মেরামত করার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে এ রাজ্যের অরক্ষিত সীমান্ত বা সীমান্ত ঠিক করার জন্য প্রয়োজনীয় টাকা ইতিমধ্যে চলে এসেছে। সেই টাকার অঙ্কের পরিমাণ প্রায় 150 কোটি টাকার আশেপাশে। তো সেটাকে যদি খুব দ্রুত কাজে লাগানো না হয়, তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের যে ইন্টারনাল সিকিউরিটি, সেই ইন্টারনাল সিকিউরিটি প্রশ্নের মুখে পড়বে, এবং সেটা প্রশ্নের মুখে রয়েছে বলেই কিন্তু আজকে ইস্টার্ন কমান্ড, একটি ভারতের অন্যতম সেনা বড় ছাউনি, তারা যে আজকে, তারা তো শুধু কারণে তারা এই বৈঠক করেনি, তাদের রিভিউ বৈঠকের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, এবং রিভিউ বৈঠকে সবটা জানলেও প্রকাশ্যে অনেক সময় বলা যায় না, কারণ এই কথাগুলি সেনা অনুমোদন করে না। আজকের যে রিভিউ বৈঠক বা তারা যে নিজেদের মধ্যে বৈঠক করেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিয়ে, এবং এখন কিন্তু গোদের উপর বিস্ফোরা কিন্তু মায়ানমার পরিস্থিতি, সেটাও কিন্তু ইস্টার্ন সেনা কমান্ডারের আন্ডারে। সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে কিন্তু এই বর্ডার একটা বড় চ্যালেঞ্জের মুখে। এখন দেখার যে ইস্টার্ন কমান্ডের এই বৈঠকের পরে সমস্ত রাজ্যেরই রাজনীতিবিদ্যায় চোরাচালান রুখতে তারা কতটা উদ্যোগ নেয়। একেবারে তাই, ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং বাংলার সীমান্ত, যে সীমান্তকে সুরক্ষিত করাই হচ্ছে এখন একমাত্র লক্ষ্য কেন্দ্রের, এবং ইতিমধ্যে ইস্টার্ন কমান্ড বৈঠকে বসেছে। দক্ষিণ ফ্রন্টিয়ারের 135 জায়গায় রয়েছে অরক্ষিত সীমান্ত, উত্তর ফ্রন্টিয়ারে প্রায় 75 জায়গায় রয়েছে ভারত বাংলাদেশ অরক্ষিত সীমান্ত, এবং সেই সমস্ত সীমান্ত এলাকাকে কিভাবে আর অধিক পরিমাণে নিরাপত্তা দেওয়া যায়, প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে, যেহেতু সাম্প্রতিককালে সীমান্ত উত্তপ্ত হচ্ছে একের পর এক ইনসিডেন্টকে সামনে রেখে, গত পরশু আমরা দেখিয়েছি সীমান্ত বারবার উত্তপ্ত হয়েছে, সীমান্ততে বিভিন্ন ক্ষেত্রে বিএসএফ এবং বিজিবি সংঘর্ষে জড়াচ্ছে। তাই সেই জায়গাতে ইস্টার্ন কমান্ডের আজকে উচ্চ পর্যায়ের বৈঠক, এবং এই বৈঠক থেকে বেরিয়ে আসতে পারে নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য, এমনটাই বলছে সূত্র। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।